অফিসে বসে কাজ করছি, এমন সময় আয়মান বলল, দোস্ত, আজকে নতুন বস আসবে। কেন, বুড়ার কি হয়েছে? ও নাকি আর পারছে না। ওনার নাতি বিদেশ থেকে পড়ালেখা শেষ করে দেশে এসেছে। নাতির হাতেই সবকিছু বুঝিয়ে দেবে। বাহ, ভালো তো। নতুন বস, তাও আবার মেয়ে। নজর দিস না আবার। শালা সবাইকে নিজের মতো মনে করিস কেন? চুপচাপ কাজ কর। ম্যানেজার হালা দেখলে আবার চিল্লাচিল্লি শুরু করবে। ওকে। আচ্ছা শোন, কি বললি বল। বস কি আজকে আসবে? লাঞ্চের পর আসবে। আচ্ছা ঠিক আছে, এবার আসুন পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, আপাতত একটা প্রাইভেট কোম্পানিতে আছি। বাবা মা আর ছোট্ট একটা বোন আছে, ওরা গ্রামে থাকে। চাকরির কারণে আমি এখানে ছোট্ট একটা বাসা নিয়েছি, ওটাতেই থাকি। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার খুব ক্লোজ একটা বন্ধু, আবার একই অফিসের কলিগ। কাজ করতে করতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি। ম্যানেজার এসে বলল, সবাই রেডি থাকবে, আজকে তোমাদের নতুন বস আসবে, কোনো প্রকার অনিয়ম যাতে না হয়। ঘড়িটির দিকে তাকিয়ে দেখি দুপুর 2টো বাজে। আয়মানকে বললাম, চল খেয়ে আসি, টাইম হয়ে গেছে। তারপর দুজনে বেরোলাম। নামাজ পড়ে এসে একটা ক্যান্টিনে গিয়ে বসে আড্ডা দিচ্ছি আর খাচ্ছি। এমন সময় আয়মান বলল, এই আমরা যে এখানে বসে আছি, ম্যানেজার কি বলেছিল মনে নেই? আরে সমস্যা নেই, এত দুপুরবেলা বস আসবে না। ওই শালা এমনিতে বেশি চিল্লাচিল্লি করে। তবুও আজকে তাড়াতাড়ি যাওয়া উচিত। দাঁড়া, আগে খেয়ে নি। খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে গেলাম। একদিক দিয়ে নতুন বসের সবার সাথে পরিচিত হতে লাগলো। সবাইকে মিটিং রুমে ডেকে নিয়ে যাওয়া হলো। আমি আর আয়মান নেই, বাকি সবাই আছে। আমাদের আগের বস সবার সাথে নতুন বসকে পরিচয় করিয়ে দিলেন আর বললেন, এ হচ্ছে আমার একমাত্র নাতনি, বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে। এখন থেকে অফিস ও দেখবে। আমি আর পারছি না, তোমরা সবাই ওকে সবকিছু বুঝিয়ে দিবে। একটু পর নতুন বস বলল, দাদু, লোক তো 60 জন থাকার কথা, 58 জন আছে, বাকি দুজন কই? ম্যানেজার বলল, ওরা মনে হয় ওয়াশরুমে গেছে, একটু পর চলে আসবে। এভাবে অনেকক্ষণ কথা বলল, সবার সাথে কৌশল বিনিময় করলো। বাট আমি আর আয়মান ছিলাম না। ম্যানেজারকে নতুন বস বলে দিয়েছে আমরা আসতে যেন ওনার রুমে যাই। একটু পর আমি আর আয়মান আসলাম। সবাই কেমন জানি রাগী দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। একটু পর ম্যানেজার আসলো। কোথায় গিয়েছিলে তোমরা? জি, একটু বাইরে গেছিলাম। বাইরে গিয়েছিলে মানে? তোমাদেরকে বলেছিলাম না আজকে নতুন বস আসবে, কথা কানে যায় না? আসলে স্যার, আমরা নামাজ পড়তে নাস্তা করতে গিয়ে। রাখো তোমার নাস্তা, এখন যাও নতুন বসের রুমে যাও, তোমাদের ওখানে ডেকেছে। ওকে। আমি আর আয়মান ভয়ে ভয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে বসের রুমের সামনে গেলাম। বললাম, আসতে পারি ম্যাম? আসেন। ভিতরে গেলাম। ম্যাম চেয়ারটা উল্টো দিক করে অন্যদিকে তাকিয়ে চেয়ারে বসে আছে। বসুন। কোথায় গিয়েছিলেন আপনারা? ম্যাম, বাইরে খেতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। আপনাদের আগে বলেনি আজকে নতুন কেউ আসবে? আসলে ম্যাম, আমি বলার সময় ম্যাম আমাদের দিকে ঘুরে তাকায় আর ওনাকে দেখে আমার মুখ বন্ধ হয়ে যায়। আরে এইটাই তো ফারিয়া, আমার এক্স। আজকে থেকে 3 বছর আগে ওর সাথে আমার ব্রেকআপ হয়। তার মানে ফারিয়ায় আমাদের নতুন বস। আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকা দেখে আইমান আমাকে একটা টোকা দেয়। তারপর বাস্তবে ফিরে আসি। আইমান বলল, আসলে ম্যাম, নামাজ পড়তে গিয়েছিলাম তো, তাই একটু লেট হয়ে গিয়েছে। নেক্সট টাইম আর হবে না। গুড। আপনার নাম কি? জি, আমার নাম হচ্ছে আইমান আহমেদ। আর আপনার? জি, জুয়েল। আপনি তোতলা নাকি? না ম্যাম, আসলে নতুন কাউকে দেখলে ও ওইরকমই করে। আচ্ছা ঠিক আছে, কাজে যান। আর শোনেন। জি ম্যাম, বলেন। আমার অফিসে কোনো ধরনের ফাঁকিবাজি চলবে না। আমি চাচ্ছি না আপনাদের ডিসমিস করে অন্য কাউকে নিয়োগ দিতে, সো বি কেয়ারফুল। ওকে ম্যাম, আর হবে না। ওকে, যেতে পারেন। এরপর আমি আর আইমান ফারিয়া রুম থেকে চলে আসলাম। আইমান বলল, সালা, আজকে তোর জন্য চাকরিটাই চলে যেত। আমি কি করছি?
তুই কি করেছিস মানে? আরো বসে বসে আড্ডা দে। আচ্ছা বাদ দে। তুই ওনাকে দেখে এরকম বোবা হয়ে গেলি কেন? না, এমনি। এমনি নাকি ক্রাশ ত্রাস খেলি? ধুর বেটা, এগুলো কিছুই না। বুঝি বুঝি, মনে রাখিস বস কিন্তু আমাদের। চুপ কর শালা, এখন কাজ কর। সেদিন কাজ শেষ করে বাসায় চলে গেলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি শেষ পর্যন্ত ফাড়িয়ে আমাদের বস। হায় রে, কি আছে আমার কপালে আল্লাহ জানে। এদিকে ফাড়িয়েও বসে বসে ভাবছে এই সে ছেলে যার সাথে আজ থেকে 3 বছর আগে লুটুরপুর প্রেম করত। সামান্য একটা কারণ দেখে সে আমাকে ছেড়ে চলে গেল। এই সেই কষ্ট আমি সহ্য করতে না পেরে বিদেশে চলে গেছি। দুজনেরই অতীত মনে পড়তে থাকে 3 বছর আগে। হ্যালো ফাড়িয়া, কোথায় তুমি? আমি তো বাসায়। কেন, কিছু হয়েছে নাকি? বিকেলে একটু দেখা করতে পারবে? আচ্ছা ঠিক আছে। ওকে, তুমি এখানে চলে আসিও। আচ্ছা ঠিক আছে। বিকেল বেলা আমি ঠিকানা মতো বসে আছি। প্রায় 30 মিনিট পর ফাড়িয়া আসলো। হালকা একটা গোলাপি শাড়ি পরে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রথম দেখেই যে কেউ প্রেমে পড়ে যাবে। আমি হাঁ করে তাকিয়ে আছি। ফাড়িয়া এসে আমাকে ঝাঁকাতে লাগলো। তারপর বাস্তবে ফিরে আসলাম। ওই, এইভাবে কি দেখো? কিছু না। বলো কি বলবে? আসলে তোমাকে কথাটা আরো আগে বলা উচিত ছিল। বলবো বলবো করে বলাই হয়নি। আরে এত না পেঁচিয়ে সোজাসুজি বলো তো। আসলে আমি আর এই রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। কি? তুমি মজা করছো তাই না? দেখো, মজা না করে আসল কথাটা বলো। আমি সত্যি বলছি, আমি আর পারবো না। তুমি পাগল হয়ে গেছো? 5 বছরের রিলেশন আমাদের, কোনো কারণ ছাড়াই ভেঙে যাবে? অনেকগুলো কারণ আছে। কি কারণ বলো আমাকে। দেখো, আমি বলতে পারবো না। শুধু এতটুকুই বলতে পারবো যে আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। প্লিজ এমন করো না। কি হয়েছে আমাকে খুলে বলো প্লিজ। বললাম তো, আমি আর রিলেশন রাখতে পারবো না। আজকে থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো। এই কথা বলে আমি হাঁটা দিলাম। ফাড়িয়া কান্না করছে আর আমাকে ডাকছে। আমি কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম। সেদিন ফাড়িয়া আমাকে অনেকবার কল দিয়েছিল, কিন্তু আমি ধরিনি। পরে ওর নাম্বার ব্লক করে দিয়েছিলাম। আসলে আমিও ফাড়িয়াকে অনেক ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা ফাড়িয়াদের পরিবার কখনো মেনে নেবে না। কারণ ফাড়িয়া হচ্ছে ধনী পরিবারের মেয়ে। তার দাদার অনেক নাম ডাক। আমার মতো গরিব ছেলের কাছে জীবনে ওদের মেয়ে তুলে দেবে না। তাছাড়া আমার কোনো চাকরি বাকরি নেই। টিউশনি করিয়ে নিজের পড়ালেখার খরচ চালায়, আবার বাড়িতে পাঠাতে হয়। ঘরে বাবা মা অসুস্থ, ছোট বোনটার পড়ালেখার খরচ চালানো, সবকিছু মিলিয়ে ফাড়িয়াকে বিয়ে করা আমার জীবনে সম্ভব নয়। তার চেয়ে ভালো ও ওর মতো থাক আর আমি আমার মতো। ফাড়িয়া আমার চেয়ে ভালো কোনো ছেলেকে বিয়ে করতে পারবে। আমাকে বিয়ে করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। সব দিক দিয়ে চিন্তা করলাম, ফাড়িয়ার সাথে রিলেশন কন্টিনিউ না করাই উচিত। সেদিন আমি অনেক কেঁদেছি, কিন্তু পরিবারের কথা চিন্তা করে পাথর হয়ে গেছি। এখনো ফাড়িয়াকে ভালোবাসি, কিন্তু এখন আর কিছুই করা সম্ভব নয়। অনেক কষ্টে চাকরিটা পেয়েছি, কিন্তু সেটাও থেকে ফাড়িয়াদের কোম্পানি। কি আছে কপালে আল্লাহ জানে। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে ঠিক মনে নেই। পরের দিন শুক্রবার ছিল, তাই অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম। আইমানকে কল দিলাম। হ্যালো দোস্ত, কি অবস্থা? এই তো আছি, তোর কি অবস্থা? মোটামুটি। বিকেলে দেখা করিস, কথা আছে। এই বিকালে আমাদের বাসায় চলে আসিস, বাইরে যাব না আর। আম্মাও তোকেই আসতে বলেছে। ঠিক আছে, আসবো। ওকে। এরপর দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে আইমানদের পাশে গেলাম, কলিং বেলটা বাজালাম। একটু পর আন্টি এসে দরজা খুলে দিল। আরে জুয়েল, কতদিন পর আসলি? আসো আসো, ভেতরে আসো। তো আন্টি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। আইমান কোথায়? ও ছাদে আছে, যাও উপরে যাও। এরপর আমি উপরে গেলাম, দেখলাম আইমান বসে বসে গান শুনছে। কি রে, কি করিস? কিরে এসেছিস? এই তো বসে আছি। মাত্র আসলাম। তো বল, আর কি অবস্থা? তোর সাথে কিছু কথা ছিল। তো বল, এত অনুমতি নেওয়ার কি আছে?
আমি যে তোকে আগে আমার জিএফের কথা বলতাম, তোর মনে আছে? তুই যে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করে দিলি ওইটা? ওটা। তো এখন কি হয়েছে? তোকে যে ভাড়িয়ার কথা বলতাম, সেই ভাড়িয়াই হচ্ছে আমাদের বর্তমান বস। কি, তুই কি সত্যি বলছিস? তাহলে তো ভালোই, এখন রিলেশন কন্টিনিউ কর, তুই অফিসের মালিক হয়ে যাবি। তুই কি পাগল? আমার চাকরি থাকে কিনা সেটাই চিন্তা করছে, আর তুই বলছিস রিলেশন করতে? ফকিরনি, তখন ব্রেকআপ করতে গেলি কেন? এবার মজা বোঝ। আরে বেটা, ইচ্ছে করে করছি নাকি? ওর ভালোর জন্য তো করছি। দোস্ত, যদি চাকরিটা চলে যায়? আরে তুই কি পাগল নাকি? চাকরি বললেই চলে যাবে? দেখ না কি হয়। মনে হয় না বেশি দিন টিকবে। সেটা পরে দেখা যাবে, আগে নিজেকে স্থির রাখ। সেদিন আইমানদের বাসা থেকে আসতে অনেক রাত হয়ে গেছে। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে। উঠে দেখি অলরেডি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে গেলাম। প্রায় 10টা বাজে। মোবাইল নিয়ে দেখি অনেকগুলো কল দিয়েছে আইমান। সাইলেন্ট মোডে থাকার কারণে আমি ধরতে পারিনি। যাওয়ার পর আইমান বলল, কিরে দেরি করলি কেন? তোকে ম্যাম ওনার রুমে যেতে বলেছে। কেন বলেছে? কিছু জানিস? মনে হয় দেরি করে এসেছিস, তাই গিয়ে দেখ। আল্লাহ, মনে রক্ষা করো, চাকরিটা বাঁচাও। আস্তে আস্তে ওনার রুমের কাছে গেলাম। ম্যাম, আসবো? আসুন। কি কপাল মারি, যাকে প্রতিদিন ট্রেড দিতাম, তুই তো গাড়ি করতাম, কথায় কথায় রাগারাগি করতাম, আর আজ মানকা চেপে পড়ে ওরে আপনি করে কথা বলতে হচ্ছে। তারপর আমি ভিতরে গেলাম। একটা চেয়ারের পাশে দাঁড়িয়ে আছি। ম্যানেজারও সেখানে ছিল। রফিক সাহেব, ওনাকে কাগজটা দেন। ম্যানেজার আমাকে একটা কাগজ ছুটিয়ে দিল। শেষ পর্যন্ত চাকরিটা চলে গেল। মা বাবা চেহারাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আমি ভয়ে ভয়ে কাগজটা পড়তে লাগলাম। পড়ে আমার চোখ কপালে উঠে গেল, কারণ আমাকে ফারিয়ার সেক্রেটারি বানানো হলো। সবসময় ওনার সাথে থাকতে হবে। কিন্তু কেন এটা করলো বুঝতে পারলাম না। মন খারাপ হয়ে গেল। কাগজটা হাতে নিয়ে বেরিয়ে আসলাম। আইমান জিজ্ঞাসা করলো, কিরে কি বলেছে? কাগজটা ওড়াতে দিলাম। বাহ, তোর তো প্রমোশন হয়েছে, বিকালে ট্রিট দিবি। না রে দোস্ত, আমাকে সেক্রেটারি বানানো হয়েছে, মানে কোনো কাহিনী আছে। তুই ওকে চিনিস না, ও ঠিকই প্রতিশোধ নেবে। আরে বেটা, তোর মাথায় এইগুলো ছাড়া আর ভালো কোনো চিন্তা আসে না? কিছু করবে না, চুপচাপ এখন কাজ কর। এরপর কাজ শুরু করলাম। একটু পর পিয়ন এসে বলল, ম্যাম আপনাকে ডাকছে। কেন? কাজ করছি ম্যাম, দেখছেন না? কেন, সেটা ম্যামকে জিজ্ঞেস করেন। ওকে যাচ্ছি, আপনি আসতে পারেন। একটু পর ফারিয়ার কাছে গেলাম। ম্যাম ডেকেছেন? আপনাকে আমার প্রাইভেট সেক্রেটারি বানানো হয়েছে। আজকে তেমন কোনো কাজ নেই, কাল সকালবেলা আমার বাসার সামনে থাকবেন। কিন্তু ম্যাম, আমার কাজ তো অফিসে। ভুলে যাবেন না, আপনি আমার সেক্রেটারি, সো যেটা বলেছি সেটা। ওকে ম্যাম। পরদিন ফারিয়াদের বাসার সামনে গেলাম। অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম সে আসছে। আজকে একটা শাড়ি পরে আসছে। দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখটা নামিয়ে নিলাম। আমাকে দেখেই বলল, আপনি এসেছেন? জি ম্যাম। ব্যাগগুলো গাড়িতে তুলুন। কিন্তু ম্যাম, আমি তো আপনার অফিসে চাকরি করি, আমার কাজ তো সেখানে, এগুলো তো ড্রাইভারের কাজ। ভুলে যাবেন না, আপনি আমার প্রাইভেট সেক্রেটারি, আমি যেটা বলবো সেটাই আপনাকে করতে হবে। কি আর করার, পরিবারের কথা চিন্তা করতে হলে ওনার কথা শুনতে হবে। ব্যাগগুলো গাড়িতে তোলার পর বলল, এবার আপনি গাড়ির পিছন পিছন দৌড়ে আসবেন। গাড়ি যতক্ষণ থামবে না ততক্ষণ দৌড়াবেন। ম্যাম, এটা কেমন কথা? গাড়ির পিছনে দৌড়াবো মানে? আমি যেখানে যাব আপনিও সেখানে যাবেন, বাট গাড়িতে করে নয়। যদি দেরি করেন বেতন কেটে নিয়ে যাওয়া হবে। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটা। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করেন। ভারিয়া গাড়িতে উঠে যায়, গাড়িও ছেড়ে দেয়। আমি কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। মানুষে তো পাষাণ কি করে হয়, ভাবার সময় নেই। ওরা গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে, আমিও পিছন পিছন দৌড়তে লাগলাম। কিন্তু গাড়ির সাথে পেরে ওঠা যে কোনো মানুষের পক্ষে অসম্ভব। তবুও দৌড়াচ্ছি চাকরিটা বাঁচানোর জন্য। দেখলাম ভারিয়া একটা কুরিয়ার সার্ভিসের সামনে গিয়ে দাঁড়ালো। আমিও একটু পর গেলাম।
কি ব্যাপার, এত দেরি কেন? বললাম না পিছন পিছন আসতে। ম্যাম, গাড়ির সাথে কি দৌড়ানো সম্ভব? ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে ওখানে রেখে আসুন। আপামনি, একটু ধরবো? দরকার নেই, আপনি দাঁড়িয়ে থাকুন। ও, এগুলো তুলবে? কি আর করার, ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে আবার ওদের ভিতর গোডাউনে দিয়ে আসলাম। আসার পর এবার এখান থেকে হেঁটে হেঁটে অফিসে যাবেন। কোনো ধরনের চালাকি করবেন না। 30 মিনিটের মধ্যে আপনাকে অফিসে দেখতে চাই। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, যেটা বলেছি সেটা করবেন। ড্রাইভার অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ব্রেকআপ করার ফল ভারী আমাকে খুব সুন্দর করে দিচ্ছে। এটাও জানি আমাকে সে আরো কষ্ট দেবে, কিন্তু কিছু করার নেই। এই মুহূর্তে চাকরি ছেড়ে দিলে সহজে আর চাকরি পাবো না। আবারও অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। যেখানে গাড়িতে 30 মিনিটে যাওয়া সম্ভব না, সেখানে হেঁটে যেতে হবে 30 মিনিটে। অনেক জোরে জোরে পা ফেলে হাঁটতে লাগলাম। গরমের মধ্যে সাদা শার্ট ঘেমে একাকার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আমি গোসল করে কাপড় চেঞ্জ করিনি। এমনিতে বাসা থেকে বের হয়েছি। প্রায় 1 ঘন্টা 25 মিনিট পর আমি অফিসে গেলাম। আমাকে দেখে আইমান বলল, কিরে, তোর এই অবস্থা কেন? এতক্ষণ কোথায় ছিলি? একটু বাই। বলার আগেই পিয়ন এসে বলল, আপনাকে ম্যাম ডাকছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ও রুমের সামনে গেলাম। ম্যাম, ডেকেছেন? কয়টা বাজে? 12:30 বাজে। আপনাকে 30 মিনিটে আসার জন্য বলেছিলাম। 1.5 ঘন্টা কি করেছেন? ম্যাম আসলে। এক পায়ের উপর দাঁড়ান। মানে এক পায়ের উপর 30 মিনিট দাঁড়িয়ে থাকবেন, আর এটা হচ্ছে আপনার দেরি করার শাস্তি। কিন্তু ম্যাডাম, আমার কথাটা তো শুনবেন। আর একবার কথা বললে এই মাসের বেতন পাবেন না। আমি আর কিছু না বলে 1 পায়ের উপর দাঁড়িয়ে আছি। পুরো অফিস আমার দিকে চেয়ে আছে। লজ্জায় লাল হয়ে গেলাম। আইমান ইশারায় বলল ফারিয়ার সাথে কথা বলবে। আমি না করে দিলাম। পুরো 30 মিনিট 1 পায়ের উপর দাঁড়িয়ে থাকার পর আজান দিল। সবাই বাইরে যাচ্ছে, আমিও যাচ্ছি। এমন সময় ফারিয়া বলল, কোথায় যান? ম্যাম, ক্যান্টিনে কিছু খেতে। আপনার খাওয়া লাগবে না, এই ফাইলগুলো নিয়ে যান। এক্ষুনি আমাকে এগুলো রেডি করে দিবেন। ম্যাম, এখন তো বিরতির সময়, পরে করে দিলে হবে না? আপনি তো দেখছি অনেক বেয়াদব। বসের মুখে মুখে তর্ক করেন। সরি ম্যাম। যাও, এগুলো রেডি করো। চোখের কোণে পানি এসে গেল। সামান্য কারণে ফারিয়া আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। যে ফারিয়া কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি, সেই ফারিয়া আজকে আমার সাথে এরকম করছে। নিয়তি খারাপ হলে যা হয় আর কি। দূর থেকে আইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। আমার চোখাচোখি পড়ার পর আমি আর কিছু না বলে কাজ করতে লাগলাম। সেদিন আর ওর সাথে কথা বলা হয়নি। রাতে বসে বসে ভাবছি চাকরিটা ছেড়ে দেব। এভাবে হলে চাকরি করা পসিবল না। ওদের কোম্পানি বলে কি যা ইচ্ছা তাই করবে নাকি? এমন সময় ঈশা কল দিয়েছে। কিরে বুড়ি, কি অবস্থা? তুই এখন আমাকে বুড়ি বলে ডাকবি ভাইয়া? তুই তো সারা জীবন আমার কাছে বুড়ি থাকবি। তো বল, আব্বু আম্মু কেমন আছে? ভালো না রে ভাইয়া, আম্মুর ওষুধ শেষ, এখন আবার ব্যথা বেড়ে গেছে। তুই টাকা দিবি কখন? দিব, আরো কয়েকদিন পর। এখনো বেতন পাইনি। তাড়াতাড়ি দিস। হ্যাঁ ভাইয়া, শোন না। বল। আমার তো সামনেই পরীক্ষা, ভালো কোনো কাপড় নেই রে আমার। তুই আমার জন্য একটা জামা পাঠাতে পারবি? আচ্ছা, সমস্যা নেই। টাকা দিলেই বাবাকে বলবো তোকে জামা কিনে দেওয়ার জন্য। ওকে ভাইয়া, রাখি তাহলে, ভালো থাকিস। ওকে। বসে বসে ভাবছি আমার যে অবস্থা, ভারিয়া বেতন কেটে নেয় কিনা সেটা নিয়ে ভাবছি। না না, আর চাকরিটা করবো না। কালকে ভারিয়াকে না করে দিয়ে আমার বেতনটা নিয়ে চলে আসবো। পরের দিন ঘুম থেকে উঠে দেখি নাম্বার একটা মেসেজ আসছে। বাসার সামনে আসেন। বুঝতে আর বাকি রইল না এটা ভারিয়া ছাড়া অন্য কেউ নয়। কিন্তু গেলাম না। 10টার দিকে অফিসে গেলাম। সরাসরি ভারিয়া রুমে গেলাম। ম্যাম, আসবো? আপনি সকালে আসলেন না কেন? এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। তার দরকার নেই ম্যাম। মানে? ম্যাম, আমি চাকরিটা করব না। আমার এই মাসের বেতন আর সব কাগজপত্রগুলো দিয়ে দেন। হোয়াট? কাজ করবে না মানে? জি ম্যাম,
আমি আর করবো না। এখানে চাকরি না করলে অন্য কোথাও করতে পারবে না। কেন পারবো না? এখানে যদি কাজ না করো তাহলে তোমার এমন অবস্থা করব যে তুমি অন্য কোথাও চাকরি করতে পারবে না। গ্রামে গিয়ে হাল চাষ করতে হবে, আর তোমার একটা কাগজও পাবে না। সবগুলো আমি ছিঁড়ে ফেলবো অথবা আগুনে পুড়িয়ে ফেলবো। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটা। আমি কি করব বুঝতে পারছিলাম না। 3 বছর আগে সেই পুরনো কথাগুলো মনে পড়তে লাগলো। যে ফারিয়া আমার জন্য কত চিন্তা করত, আজ সে আমাকে চাকরি না করার ব্যবস্থা করে দিচ্ছে। আমি আবার সে আগের মতোই বললাম, ফারিয়া প্লিজ আমার সাথে এমন করো না। তোর সাহস কি করে হয় সামান্য একটা কর্মচারী হয়ে আমার নাম মুখে আনতে? তা আবার তুমি করে বলতেছিস? সরি ম্যাম। কিসের সরি? যা এখান থেকে। আমি উঠে নিচে ডেস্কে চলে গেলাম। আয়মান আমাকে দেখেই বলল, কি রে, আজ এত দেরি করে আসলি যে? আর তোর মুখে কি লাল হয়ে যাচ্ছে কেন? বাথরুম থেকে বের হওয়ার সময় ধাক্কা খেয়েছে তাই। ও আচ্ছা। এরপর কাজ করতে লাগলাম। একটু পর পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাডাম ডেকেছে। ওকে, আপনি চান আমি আসছি। একটু পর ফারিয়া রুমে গেলাম। ম্যাম ডেকেছেন? আমার জন্য কফি নিয়ে আসেন। এগুলো তো পিয়নের কাজ। পিয়নের জন্য নিয়ে আসেন। মানে? বাংলা বুঝিস না? আমার আর পিয়নের জন্য কফি নিয়ে আয়। আমি আর কিছু না বলে কফি আনতে গেলাম। আমার এমন কর্মকাণ্ড দেখে সবাই কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আয়মান জেনেও না জানার ভান ধরে বসে আছে। আমার সাথে এমন হচ্ছে তবুও সে কিছুই বলছে না। না বলারও কথা। আমার জন্য কিছু বলতে গেলে পরে আবার দেখা যাবে যে ওর চাকরিটা নেই। কফি দিয়ে এসে আবার কাজ করতে লাগলাম। সেদিন অফিস শেষ করে মাত্র বাইরে আসলাম, তখনই পিয়নের ডাক। স্যার আপনাকে ম্যাডাম ডেকেছে। এখন তো অফিস শেষ, আবার কেন? জানি না, আপনি গিয়ে জিজ্ঞেস করেন। ওকে যাচ্ছি। একটু পর ফারিয়ার সামনে গেলাম। ম্যাম আমাকে ডেকেছেন? কিন্তু এখন তো অফিস ছুটি, এখন আবার কি? তোকে ছুটি কে দিয়েছে? মানে? তুই আমার পার্সোনাল সেক্রেটারি, তোর কোনো ছুটি নেই, সব সময় আমার সাথে থাকতে হবে। সেক্রেটারি বলে কি ছুটি পাবো না? না, ফাইলগুলো গাড়িতে ওঠা, মিটিং আছে। মিটিং এর কথা শুনে আমার কলিজা শুকিয়ে গেল। ওই দিন গাড়ির পিছন পিছন দৌড়তে হয়েছে, আজকে যদি এরকম কিছু করায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি। এমন সময় ফারিয়া আবার বলল, কিরে কথা কানে যায় না? জি ম্যাম নিচ্ছি। ফাইলগুলো গাড়িতে নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। ফারিয়া ভিতরে বসলো। একটু পর বলল, গাড়িতে উঠো। যাক, আল্লাহ একটু রহমত করছে, না হলে যে কি হতো আল্লাহ জানে। আমি ড্রাইভারের পাশে গিয়ে বসলাম। ফারিয়া পিছনে বসে বসে মোবাইলে কার সাথে যেন কথা বলছে আর হাসাহাসি করছে। মনে হয় হাজবেন্ড হবে, কারণ আমাদের ব্রেকআপ হয়েছে 3 বছর, আর এত বছর ধরে সিঙ্গেল থাকবে না। ওর দাদা হয়তো বিয়ে দিয়ে দিচ্ছে। এগুলো ভাবতে ভাবতে একটা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। আমি ফাইলগুলো নিয়ে ফারিয়ার পিছু পিছু রেস্টুরেন্টে গেলাম। দেখলাম একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে। ফারিয়া গিয়ে ওর সাথে হাত মেলালো। আমি ফাইলগুলো টেবিলে রেখে বাইরে চলে আসলাম। ড্রাইভার গাড়ির পাশে দাঁড়িয়ে মোবাইল টিপছে। আমি তার কাছে গেলাম। আমাকে দেখেই বলল, ভাই আপনাকে একটা কথা বলার ছিল, কিন্তু সুযোগ পাইতেছি না। কি কথা বলেন? আপামনি আপনার সাথে এমন করেন কেন? ভাই আমি নিজেও জানি না। সারাদিন অফিস করে এখন আবার এখানে আসতে হলো। নিজের জন্য একটু সময় নেই। আপনার তো লেখাপড়া আছে, এখানে তো কষ্ট না করে অন্য কোথাও চাকরি দেখেন। সেই সুযোগও নেই ভাই। আপনার আপামনি এখন সিস্টেম করে রেখেছে যে আমি অন্য কোথাও চাকরি করতে পারবো না। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসে না। কি? আপামনি তো আমাদের সবার সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু আপনার সাথে এমন কেন? আমি যে কাজ করছি সেটা জানলে তুই আমাকে বাদাম দিবি। কিছু বললেন? না, কিছু বলিনি। আচ্ছা ভাই, আপনার আপামনির বিয়ে কোথায় হয়েছে? আপনি পাগল নাকি? উনার বিয়ে হলে জানতেন না? সত্যি আমি কিছু জানি না। আপামনির নাকি একজনের লাগে সম্পর্কে ছিল, অনেক ভালোবাসতো পোলাটারে।
ফকিন্নি ওরা ছ্যাঁকা দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। সেই থেকে আপামনি কোনো ছেলেকে বিশ্বাস করে না, আর বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, কিন্তু উনি রাজি নয়। হায় রে, সেই অভাগা ছেলেটা যে আমি, সেটা যদি ড্রাইভার জানতো, সে আমার কানের নিচে দিত। কথা বলতে বলতে ফাড়িয়া চলে আসলো। এরপর আবার গাড়িতে করে অফিসের সামনে চলে আসলাম। রাত প্রায় 8টা বাজে। আমি এবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে এপিতে লগ ইন করলাম। দেখলাম ফাড়িয়া আর ছেলেটার অনেক ছবি। ছবিগুলো দেখে এখন রাগ হচ্ছে। আমার এপি থেকে বের হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে নিলাম। পরের দিন অফিসে গেলাম, কাজ করছি। একটু পর ফাড়িয়া আসলো, আমাকে বলল, সমস্যা কি আপনার? মানে আমি আবার কি করলাম? অফিসের টি শার্ট কেন? এটা কি আপনার শ্বশুর বাড়ি নাকি? আসলে ম্যাম। কি আসলে? নেক্সট টাইম এগুলো দেখলে গলার ধাক্কা দিয়ে বের করে দিব। সরি ম্যাম, আর হবে না। ফাড়িয়া চলে গেল। আসলে অল্প টাকা বেতন, আর সেটাতেই ফ্যামিলি চালাতে হয়। বাবা মায়ের মেডিসিন খরচ, ছোট বোনের পড়ালেখার খরচ, আর আমার নিজের খরচ, সবসময় টানাটানির মধ্যে থাকি। সেই জন্য নিজের জন্য ভালো কোনো কাপড়ও নিতে পারি না। গতকাল সারাদিন ফাড়ির সাথে থাকার কারণে শার্টের মধ্যে ময়লা হয়ে গেছে। রাতে ধুয়ে দিয়েছিলাম। আমি ভাবছি সকাল পর্যন্ত শুকিয়ে যাবে, কিন্তু শুকায়নি। তাই টি শার্ট পরে গেছিলাম। ফাড়িয়া চলে যাওয়ার পর সবাই আমাকে এটা ওটা বলে খোঁড়া দিতে লাগলো। লজ্জায় পুরো লাল হয়ে গেলাম। কাজ করছি, এমন সময় পিয়ন আসলো। স্যার আপনাকে ডাকছে। কিছু না বলে সোজা ফাড়িয়া রুমে গেলাম। ম্যাম ডেকেছেন? এই ফাইলগুলো নিয়ে যান, দুপুরের আগে রেডি করে দিবেন। নিয়ে দেখি 8টা ফাইল। আজকে যে দুপুরে খাওয়া হবে না সেটা ভালোভাবে জেনে গেছি। কাজ করতে করতে 3টে বেজে গেছে। সবাই খাওয়া দাওয়া করে আসছে, বাট আমি পারিনি। ছুটির আগে সবাইকে বেতন দেওয়া হলো। সবাই বেতন পেয়ে অনেক খুশি, কিন্তু আমাকে দেয়নি। আমি ভাবছি হয়তো পরে ডাকবে, কিন্তু না। অফিস ছুটি হয়ে গেল। নিজের কাছেও কেমন জানি খারাপ লাগছে। সবাই পেয়ে গেল, অথচ আমি পেলাম না। আমি আস্তে আস্তে ফাড়িয়া রুমের কাছে গেলাম। ম্যাম আসবো? কিছু বলবে? ম্যাম, আমার বেতনে যদি দিতেন উপকার হতো। বাবা মার মেডিসিন শেষ, বোনেরও সামনে পরীক্ষা। আপনি তো এই মাসের বেতন পাবেন না। মুহূর্তের মধ্যেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বেতন পাবো না মানে? পাবে না মানে পাবে না। কিন্তু কেন? আমার অপরাধটা কি? অফিসের টি শার্ট পরেছো, এটা অফিস রুলের বাইরে। আরো অনেক জায়গায় ভুল করেছো, তাই এ মাসের বেতন পাবে না। বেতন পাবো না বললেই হলো নাকি? তার মানে আপনি বেতন দেবেন না, এই তো? এই বেয়াদব, তোকে এক কথা কয়বার বলবো? দিব না। কি করবি কর, যা এখান থেকে। কি করবো দেখবি? ঠাস ঠাস করে 2টো চড় বসিয়ে দিলাম গালে। সে গালে হাত দিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, লাগবে না তোর টাকা। তোকে আমার এই সামান্য টাকা ভিক্ষা দিলাম। তুই যদি এগুলোকে অনেক বড় হতে পারিস, আমার কোনো আপত্তি নেই। যা, ছেড়ে দিলাম তোর চাকরি। আল্লাহ কাউকে মারে না। এই কথাগুলো বলে বাইরে চলে আসছিলাম। এমন সময় দেখি পিয়ন এসে আমার পিছনে দাঁড়িয়ে আছে। মনে হয় সবকিছু শুনে ফেলেছে। আমি কোনো কথা না বলে সোজা বাইরে চলে গেলাম। গাছতলায় গিয়ে বসে রইলাম, যেখানে ফাড়িয়া আর আমি সবসময় বসে থাকতাম। অফিস থেকে সোজা ওখানে চলে আসছি। বসে বসে ভাবছি, ফাড়িয়া আমার সাথে এগুলো কেন করছে? আমি তোর কোনো ক্ষতি করিনি, তবুও সেগুলো কেন করছে? দূর, কেন যে ওর সাথে রিলেশনে ছিলাম? যদি না থাকতাম হয়তো আজকের দিনটা আসতো না। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। কি হবে ওদের? এই মুহূর্তে তো চাকরিও পাবো না। কি আছে কপালে আল্লাহ জানে। বসে বসে এগুলোই ভাবছি। এদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। একটু পর বৃষ্টি শুরু হলো। আমিও বসে আছি। বৃষ্টিতে ভিজলে নাকি মনটা হালকা হয়। অনেক সময় নিয়ে বৃষ্টিতে ভিজলাম। পকেটে হাত দিয়ে দেখি 20 টাকা আছে। তার মানে আজকে আর খাওয়া হবে না। একটা টঙের দোকানে গিয়ে 4 পাউরুটি খেয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কেমন জানি খারাপ লাগছে। ফাড়িয়াকে চড় দেওয়াটা আমার উচিত হয়নি। যতই হোক, সে তখন অফিসের বস। নিজেকে নিজের কাছে অপরাধী মনে হতে লাগলো। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসছি। কাপড় চেঞ্জ করে শুয়েছি মাত্র, আমার হাত পা কাঁপতে শুরু করলো। মনে হয় ঠান্ডা লাগছে। বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর চলে আসে।
রাতে যত গভীরতা হচ্ছে জ্বর তত বাড়ছে। আমার পুরো শরীর কাঁপছে। একটু পর ঈশা কল দিল। ভাইয়া, তুই যে টাকাটা দিলি সেখান থেকে আজকে আমি 3টে জামা নিয়েছি। কি? এ মাসে টাকা বেশি দেওয়ার কারণে অনেক কিছু নিয়েছি। টাকা কে দিয়েছে? আরে তোর অফিসের একটা ম্যাডাম আছে না, সে দিয়েছে। কোন ম্যাডাম? আরে ধুর, আমি এত কিছু চিনি না, শুধু বলেছে তোর সাথে একসাথে কাজ করে। ও আচ্ছা। কি রে, তুই টাকা দিয়েছিস আর তুই নিজেই ভুলে গেছিস? না রে, এমনি মনে পড়ছিল না। তোর কি শরীর খারাপ? গলাটা এমন লাগছে কেন? না, আমি ঠিক আছি। টাকা কখন পেয়েছিস? গত পরশুদিন। ও আচ্ছা, পরে কথা হবে, রাখি এখন। তার মানে ফারিয়া টাকাগুলো বাড়িতে দিয়ে এসছে, তাও আবার সবার আগে। আমি না জেনেই ওর গালে ছিছি, ভাবতেই কেমন জানি লাগছে। রাতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠতে যাব, কিন্তু পারছি না, পুরো শরীর জ্বরে কাঁপছে। অনেক চেষ্টা করে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বের হওয়ার পর আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। যখন জ্ঞান আসলো তখন নিজেকে হাসপাতাল আবিষ্কার করলাম। দেখলাম আইমান আমার পাশে বসে আছে। কি রে, আমি এখানে কেন? বলবো সব, আগে একটু ভালো হয়ে নে। আমি ভালো আছি, বল এখানে কিভাবে আসলাম? ম্যাম আর আমি তোকে নিয়ে আসলাম, কাল রাত থেকে তোর মোবাইল অফ পাচ্ছি। ম্যামও অনেকবার তোকে কল দিয়েছে। তারপর সকালে তুই যখন অফিস আসিসনি, ম্যাম নিজেই তোর বাসায় যাই, গিয়ে দেখে তুই নিচে পড়ে আছিস। সাথে সাথে আমাকে কল দেই, তারপর দুজনে মিলে হাসপাতালে নিয়ে আসি। ম্যাম এখন কোথায়? এতক্ষণ এখানে বসে বসে কান্না করছিল, আমি ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। আর কিছু বলেনি? এটা দিয়ে গিয়েছে। খুলে দেখলাম তাতে কি লেখা আছে, ভালো হলে আবার অফিসে আসবেন। হঠাৎ করেই গতকাল রাতের ঈশার কথাগুলো মনে পড়তে লাগলো। তারপর আইমানকে বললাম, দোস্ত, ঈশা বলেছে বাসে নাকি কোনো ম্যাডাম টাকা দিয়ে আসছে, তুই কি জানিস? ম্যাম নিজে টাকা দিয়ে আসছে, আমি ঠিকানা দিয়েছি। কিন্তু আমাকে কিছু বলেনি কেন? আর কখন করলো এই কাজ? সেই দিন তোকে যখন 8টা ফাইল ধরিয়ে দিয়েছিল, সেই দিন ভুলে তুই ম্যামের রুমে মোবাইলটা ছেড়ে দিয়ে চলে এসেছিলি। আর তখন তোর বোন কল দিয়েছিল, যা যা বলেছে ম্যাম সবকিছু শুনেছে। আমাকে ডেকে নিয়ে তোর ঠিকানা জিজ্ঞাসা করে, তারপর টাকা দিয়ে আসে। কিন্তু তুই আমাকে কিছু বলিসনি কেন? তোকে বললে আমার চাকরি থাকবে না, এখনো অনেক কিছু বাকি আছে যেগুলো তুই জানিস না, সময় হলে জানবি। ম্যাম আমার জন্য এত কিছু করেছে, আর আমি কিনা। কি করেছিস? না, কিছু না, সত্যটা বললাম না। তারপর হাসপাতাল থেকে বাড়িতে চলে গেলাম। 2 দিন রেস্ট নেওয়ার পর মোটামুটি ভালো লাগছে। চিন্তা করলাম অফিসে গিয়ে ফারিয়ার কাছে ক্ষমা চেয়ে নেব। পরদিন অফিসে গেলাম, ফারিয়া রুমের সামনে গেলাম। ম্যাম, আসবো? আসেন। ম্যাম, একটা কথা ছিল। বলেন। ম্যাম, সেদিনের জন্য অনেক দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা বাদ দেন, 11টার সময় রেডি থাকবেন, এক জায়গায় যাব। ম্যাম, কোথায় যাবেন? সেটা গেলে দেখবেন। ওকে ম্যাম। এবার কাজে যান। তারপর চলে আসলাম, নিচের ডেস্কে এসে বসে আছি, ফারিয়ার কথা ভাবছি। চোখ মুখ সব লাল হয়ে ফুলে আছে, দেখে মনে হচ্ছে নেশা করেছে বা কান্না করেছে। কিন্তু নেশা তো করার কথা না, মনে হয় কান্নায় করেছে। একটু পর পিয়ন আসলো। আপনাকে বাইরে গিয়ে দাঁড়াতে বলেছে। আমি কিছু না বলে ড্রাইভারের কাছে গেলাম। ড্রাইভার আমাকে দেখে বলল, কি খবর ভাই, এখন কেমন আছেন? এই তো ভাই, মোটামুটি। আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। সেদিন আপনার জন্য ম্যাডাম যা করলো, চোখে না দেখলে বিশ্বাস করতেন না। কোন দিন? আরে ভুলে গেলেন নাকি, ওই যে আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন সেদিন। ও আচ্ছা আচ্ছা, আমরা এখন কোথায় যাব কিছু জানেন? শপিং মলে, আপামনির বিয়ে তো তাই। কি বিয়ে মানে? ওনার বিয়ে ঠিক হয়েছে, পাত্রকে নাকি উনি নিজেই পছন্দ করেছে। ড্রাইভারের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বুকের মধ্যে কেমন যেন একটা ব্যথা অনুভব হতে লাগলো। কথা বলার সময় দেখলাম ফারিয়া আসছে, আর কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। সে এসে বলল, গাড়িতে ওঠেন। উঠে বসলাম। তারপর বললাম, ম্যাম, আমরা কোথায় যাচ্ছি?
বিয়ের শপিং করতে। কিন্তু আমাকে কেন নিয়ে যাচ্ছেন? ভুলে যাবেন না, আপনি আমার পার্সোনাল সেক্রেটারি। সবগুলো কাজ আপনাকেই করতে হবে। আর শোনেন, জি ম্যাম, বলেন। বিয়ের সবগুলো কাজ আপনি করবেন, দায়িত্ব আপনার উপর দেওয়া হলো। ওকে ম্যাম। এদিকে আমার কলিজা ফেটে যেতে লাগলো। জোরে বলতে ইচ্ছে করছে, ফারিয়া বিয়েটা করো না, আমি এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু সেটার পসিবল না। একটু পর শপিং মলের সামনে চলে আসলাম। ভিতরে গেলাম, গাড়ি থেকে নামলাম, বাইরে দাঁড়িয়ে আছি। ফারিয়া বলল, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলেন। ম্যাম, আমি কি করব? ভুলে যাবেন না, আপনি আমার সেক্রেটারি। সো কথা না বাড়িয়ে চলেন। কি আর করার। ভিতরে গেলাম, দেখলাম ফারিয়ার দাদা সহ অনেক আত্মীয় দাঁড়িয়ে আছে। আমি বারবার এদিক ওদিক দেখতে লাগলাম ছেলের পক্ষ আসছে কিনা, কিন্তু কেউ নেই। তারপর আমি ফারিয়াকে জিজ্ঞাসা করলাম, ম্যাম, ছেলের পক্ষ কেউ আসেনি? না, সে দেশের বাইরে, বিয়ের দিন সকালে আসবে। আমি আর কিছু বললাম না। ইচ্ছে করছে ফারিয়াকে জড়িয়ে ধরে বলি, ফারিয়া, আমি এখনো তোমাকে ভালোবাসি, বিয়েটা করো না প্লিজ। কিন্তু সেটার পসিবল না। আমি নিজের কারণে ফারিয়াকে হারিয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছি, এমন সময় ফারিয়া বলল, কি ব্যাপার, কি ভাবছেন? তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে যাচ্ছে। জি ম্যাম, চলেন। এরপর একটা শাড়ির দোকানে গেলাম। ফারিয়া একটার পর একটা শাড়ি দেখতে লাগলো। অনেকক্ষণ দেখাদেখির পর আমাকে বলল, দেখেন তো কোনটা মানাবে, একটা পছন্দ করে দেন। ম্যাম, আপনার যেটা ভালো লাগে ওটাই কিনেন। আপনি এত কথা বলেন কেন? বললাম না আপনাকে পছন্দ করতে। ম্যাম, নীল শাড়িটা নিন, আপনাকে অনেক সুন্দর লাগবে। বিয়েতে কি কেউ নীল শাড়ি পরে? তাহলে লালটা নিন, ওটা তো আপনাকে অপশনের মতো লাগবে। দুইটা নেই তাহলে? অ্যাজ ইউর উইশ। তারপর আরো অনেকগুলো শাড়ি কাপড় সহ অনেক কিছু কিনে নিল। আমি সবগুলো গাড়িতে রেখে আসলাম। তারপর একটা স্বর্ণের দোকানে গেলাম। সেখানেও আমাকে পছন্দ করতে হয়েছে। ফারিয়ার দাদার জন্য অনেক জিনিস নেওয়া হলো। আমি কি গাড়িতে রেখে আসলাম। আবার শপিং সেন্টারে গেলাম। ফারিয়াকে বললাম, ম্যাম, আর কিছু নেবেন? না, আর নিব না, আসলটা নেওয়া হয়েছে। দেখলাম হাতে একটা ব্যাগ। গাড়িতে চলেন। ওকে ম্যাম। একটু পর গাড়িতে এসে বসলাম। মনটা অনেক খারাপ হয়ে আছে। যাকে ভালোবাসলাম তাকে অন্যের হাতে তুলে দেব, তাও আবার নিচে দাঁড়িয়ে থেকে। ফারিয়াদের বাসার সামনে গেলাম। গাড়ি থেকে সবগুলো জিনিস বাসার ভিতর দিয়ে আসলাম। তারপর ফারিয়া বলল, ছোট্ট একটা কাজ করতে হবে। জি ম্যাম, বলুন। এই ঠিকানায় যাবেন, ওখানে আমার বিয়ের কার্ড আছে, সেগুলো নিয়ে আসেন। ওকে ম্যাম। এই কথাটা বলে হাঁটা দিলাম। এই যে শোনেন। ম্যাম, আর কিছু বলবেন? এই নিন ব্যাগ। কি এটাতে? বাসায় গিয়ে দেখবেন, আর বিয়েতে এটা পরে আসবেন। আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে চলে গেলাম। ঠিকানা মতো গিয়ে কার্ডগুলো নিয়ে আসলাম। একবার খুলেও দেখলাম না কি লেখা আছে। ওগুলো নিয়ে আবার অফিসে গেলাম। দেখলাম ফারিয়া আজকে অফিসে আসেনি। আয়মানকেও দেখছি না, কোথায় গেছে কে জানে। কার্ডগুলো নিয়ে বসে বসে ভাবছি কল দেবো কিনা। আচ্ছা, একটু ওয়েট করে দেখি আসছে কিনা। কিন্তু না, সে আসছে না। উপায় না দেখে কল দিলাম। হ্যালো ম্যাম, অফিসে আসবেন না? না, এখন আর আসবো না। কেন? কার্ডগুলো নিয়ে আসছি তাই। গুড, 58টা রেখে দেন আপনার ডেস্কে, বাকিগুলো নিয়ে বাসায় আসেন। ওকে ম্যাম। তারপর 58 টাকা রেখে দিয়ে বাকিগুলো নিয়ে ওদের বাসায় যেতে লাগলাম। কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, আমরা 7 জন লোক কাজ করি, 58টা রাখতে বলছি কেন? বাকি 2 জন কোথায় যাবে? তার মানে আমি আর আইমান বাদ নাকি? দূর, আমার মাথায় কিছু আসছে না। একটু পর ফারিয়াদের বাসায় গেলাম। নিচে বেডরুমে বসে আছি। একটু পর ফারিয়া উপর থেকে নিচে নেমে আসলো। আপনি আসছেন? জি ম্যাম, এই নিন কার্ড। হাতে ব্যাগটা এখনো রয়ে গেছে? জি ম্যাম, এখনো বাসায় যায়নি। আচ্ছা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিন। কালকে ভোরবেলা এখানে চলে আসবেন। কালকের মধ্যে সব কিছু ঠিক করতে হবে। জি ম্যাম, আসবো। ওকে, এখন আসতে পারেন। ফারিয়াদের বাসা থেকে বের হয়ে হাঁটতে শুরু করলাম। বাসায় গেলাম। কিছু খেতে ইচ্ছে করছে না।
বারবার শুধু ওর কথাগুলো মনে পড়ছে। আমার হাতে হাত রেখে ওয়াদা করেছিল আমাকে ছেড়ে সে কোথাও যাবে না, কাউকে বিয়ে করবে না, কিন্তু ঠিকই করে নিচ্ছে, তাও আমাকে সামনে রেখে। সেদিন রাতে অনেক নেশা করেছি, পুরো রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। একবার ভাবছি বিয়েতে আর যাব না, বিয়ে শেষ হলে তারপর আবার অফিসে যাব, কিন্তু আমি তো পার্সোনাল সেক্রেটারি, যদি অনিয়ম করি তাহলে দেখা যাবে চাকরিটা চলে গেছে, পরে মা বাবাকে নিয়ে রাস্তায় বসতে হবে। এগুলো ভাবতে ভাবতে বিছানায় গেলাম। কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভাড়িয়াদের বাসার দিকে রওনা দিলাম। আমি যাওয়ার পর দেখি পুরো বাড়ি লাইটিং করা হয়েছে, ফুল দিয়ে সবকিছু সাজানো হয়েছে। মানুষজন সবাই ব্যস্ত। ওর দাদার কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম ফারিয়া কোথায়। তিনি বললেন নাকি ফারিয়া অফিসের সবাইকে ইনভাইট করতে গেছে। আমি এবার অফিসে গেলাম, দেখি আইমান আজকে অফিসে আসেনি। কয়েকবার কল দিলাম, ধরল না। আমি ফারিয়া রুমে গেলাম। ম্যাম, আসবো? আসেন। এত দেরি কেন? সরি ম্যাম, আসতে একটু দেরি হয়ে গেছে। চোখ মুখের এই অবস্থা কেন? বউয়ের জন্য কান্নাকাটি করেছেন নাকি? আরে না, কি বলেন, আমি তো এখনো বিয়ে করিনি। ও আচ্ছা, আমি তো ভাবছি আপনার বউ বাচ্চা আছে। না ম্যাম। আচ্ছা, সবাইকে হল রুমে আসতে বলেন। জি বলছি। তারপর সবাইকে হল রুমে ডেকে নিয়ে আসলাম। ফারিয়াও আসলো। আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, সবাই বসছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি, কারণ সেক্রেটারিটা নাকি বসতে পারে না। তারপর ফারিয়া তার বিয়ের কথা সবাইকে বলল, সবাই যাতে বিয়েতে আসে, আর অফিসও 3 দিন বন্ধ থাকবে। সবাই ফারিয়াকে কংগ্রেচুলেশন জানালো। তারপর আমাকে বলল সবাইকে একটা করে কার্ড দিয়ে দিতে। আমি ওর কথা মতো কার্ডগুলো দিয়ে দিলাম। তারপর আবার নিজে ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর পিয়ন এসে বলল, আপনাকে ম্যাম ডাকছেন। ওকে যাচ্ছি। এরপর ফারিয়া রুমে গেলাম। ম্যাম ডেকেছেন? চলেন, এক জায়গায় যাব। কোথায় যাবেন? রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। সরি ম্যাম, চলেন। তারপর ফারিয়ার সাথে গাড়ি থেকে বসলাম। আমি সবসময় ড্রাইভারের পাশে বসি, আজকেও তার ব্যতিক্রম হলো না। একটু পর একটা কবরস্থানের পাশে গিয়ে গাড়ি থামলো। চলেন। জি চলুন। তারপর আমি ফারিয়ার পিছনে পিছনে গেলাম। দেখলাম 2টো কবর, মনে হয় ওর বাবা মায়ের। গাড়ি অ্যাক্সিডেন্টে ওনারা মারা যায়। আমি আর ফারিয়া কবর জিয়ারত করলাম। তারপর আমি বললাম, ম্যাম একা কেন আসছেন? আপনার হাজবেন্ডকে নিয়ে আসতেন, বিয়ের পর আসতেন। কোথাও কি লেখা আছে বিয়ের আগে আসা যাবে না? না সেটা না, কিন্তু। চুপ করুন, গাড়িতে চলেন। এরপর গাড়িতে চলে আসলাম। বাড়িতে বাসার সামনে যাওয়ার পর সে বলল, আজকে আপনার ছুটি, কালকে তো বিয়ে, তাড়াতাড়ি আসতে হবে, এখন গিয়ে রেস্ট নিন। জি ম্যাম। এরপর বাসায় চলে গেলাম। বিকেলবেলা বের হয়ে সেই পুরনো জায়গায় চলে গেলাম। সেখানে আমি আর ফারিয়া সবসময় বসে বসে কথা বলতাম, আড্ডা দিতাম। আজকে বসে আছি, কিন্তু একা। পাশে ফারিয়া নেই। পুরনো স্মৃতিগুলো চোখে ভাসতে লাগলো। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। চোখটা আস্তে আস্তে ঝাপসা হয়ে গেছে, চোখের কোণে পানি এসে গেল। অনেক রাত পর্যন্ত একা একা বসে রইলাম। তারপর বাসায় চলে গেলাম। ফারিয়ার দেওয়া সব গিফটগুলো একটা ব্যাগে নিলাম। ঘড়ি, চশমা, আরো ছোট ছোট সব জিনিসগুলো নিয়ে নিলাম। চিন্তা করলাম কালকে ফারিয়াকে শেষবারের মতো দেখে চিরদিনের জন্য এই শহর ছেড়ে চলে যাব। এখানে যতই থাকবো ততই কষ্ট পাবো। যা আছে কপালে তাই হবে। বিয়ের পর যতবার ফারিয়ার সামনে পড়বো ততবার নিজেকে অপরাধী মনে হবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো আর কাপড় চোপড়গুলো সব একটা ব্যাগে নিয়ে নিলাম। বারান্দায় গিয়ে নিজের দুঃখগুলোকে ধোয়ায় উড়তে লাগলাম। বারান্দায় বসে বসে ভাবছি ফারিয়া আমার সাথে এগুলো করতে পারলো। ভাবতে ভাবতে বারান্দায় কখন যে ঘুমিয়ে গেছে ঠিক মনে নেই। সকালে উঠে রেডি হয়ে ফারিয়াদের বাসে গেলাম। যাওয়ার পর তাকে অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না। ফারিয়া দাদা এসে বলল সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য। আমি কিছুক্ষণ বসে ফারিয়া রুমের দিকে গেলাম। দেখলাম ফারিয়াকে সবাই মিলে সাজাচ্ছে। বউ সাজে অসম্ভব সুন্দর লাগছিল তাকে। আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর সেখান থেকে চলে আসলাম। দেখলাম আস্তে আস্তে সকল মেহমান আসতে লাগলো। সবাই অনেক খুশি। আমার কেমন জানি অস্বস্তি লাগছিল। শেষবারের মতো ফারিয়াদের বাসা দিকে তাকিয়ে বের হয়ে গেলাম।
সোজা নিজের বাসায় চলে আসলাম। এসে ব্যাগটা কাঁধে নিলাম, ভারিয়ার দেওয়া গিফটটা হাতে নিলাম, যেটা আমাকে বিয়েতে পড়ে যাওয়ার জন্য বলেছিল। সবকিছু নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। থাকবো না আর এখানে, থাকলে ভারিয়ার প্রতি মায়াটা বেশি হয়ে যাবে। তাই আর এখানে না থেকে সোজা হাঁটা দিলাম, বাবা মার কাছে চলে যাব। যা আছে কপালে সেটাই হবে। বের হয়ে হাঁটতে লাগলাম। পেটে অসহ্য ক্ষুধা লাগছে, পকেটে মাত্র 100 টাকা আছে। এই মাসের বেতনটাও ফাড়িয়ে আমার হাতে দেয়নি, সেই জন্য পকেটে তেমন একটা টাকা নেই। মোবাইল বের করে দেখি 1টা বাজে। একটা টঙের দোকানে গিয়ে কলা আর পাউরুটিকে হাঁটতে লাগলাম। এদিকে আইমান আর ফাড়িয়া শুধুই কল দিচ্ছে, হয়তো বিয়েতে নেই দেখে কল দিচ্ছে। আমি মোবাইলে সুইচ অফ করে দিলাম। হাঁটতে হাঁটতে গাছতলায় গিয়ে বসলাম। সেখানে আমি আর ফাড়িয়া সবসময় বসে থাকতাম। শেষ বাড়ির মতো কিছুক্ষণ বসে চলে যাব। ব্যাগটা পাশে রেখে ফাড়িয়ার তুই গিফটটা হাতে নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মনে হচ্ছে কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আমি টাকা দিতে অবাক হয়ে গেলাম। আরে এটাই তো ফাড়িয়া, বসে যে এখানে এসে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে অনেক জোরে দৌড়েছে। আমি বললাম, ম্যাম আপনি এখানে কেন? ফাড়িয়া কিছু না বলে সোজা আমার সামনে এসে 2টো চড় বসিয়ে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? তোর মোবাইল অফ কেন? ম্যাম মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। চুপ কর শয়তান। জানিস আমি কত জায়গায় তোকে খুঁজেছি, তোর বাসায়ও গিয়েছিলাম। ব্যাগ নিয়ে কোথায় যাস? কোথাও না, এমনি। তুই কিছু বুঝোস না? তোকে যে আমি এখনো ভালোবাসি। একবারও কি জিজ্ঞেস করেছিস বিয়েটা কার সাথে? কার সাথে? আমার বিয়ে তোর সাথে। একবারও কি কার্ডটা দেখেছিস কার নাম লেখা আছে সেটাতে? তোকে যে গিফটটা দিয়েছি সেটা খুলে দেখেছিস সেখানে কি আছে? তোর জন্য শেরওয়ানি আছে। তোকে আমি বলেছিলাম ওটা পরে আসতে, যাতে খুব সহজে তোকে বিয়ে করতে পারি। কিন্তু তুই তো কিছুই বুঝিস না। বুঝবি কি করে? তুই তো আমাকে ভালোই বাসিস না। বিশ্বাস করো, তোমাকে আমি এখনো অনেক ভালোবাসি। তোমার দেওয়ার সব কষ্টগুলো আমি ভালোবাসা হিসেবে নিয়েছি। যেদিন শুনেছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। নিজেকে একের পর এক শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। আমার চোখের সামনে তুমি অন্য কারো হবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তাই সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। কি করে ভাবলি তুই আমি অন্য কাউকে বিয়ে করব? তোকে ছাড়া কাউকে বিয়ে তো দূরের কথা, আমি চোখের দিকে তাকিয়ে কথাও বলি না। তাহলে এতদিন কষ্ট দেওয়ার মানেটা কি? তুই যখন আমাকে ছেড়ে চলে গেছিলি, আমি তখন এর চেয়েও বেশি কষ্ট পেয়েছিলাম। আমার কষ্ট দাদু সহ্য করতে না পেরে আমাকে বিদেশ পাঠিয়ে দেয় আর ওয়াদা করে তোর সাথেই বিয়ে দেবে। নিজের উপর কনফিডেন্স রেখে আমিও চলে যাই। আমার বিশ্বাস ছিল তোকে একদিন ঠিকই পাবো, কিন্তু এত কাছে পাবো ভাবিনি। তাই তোর সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি, যাতে তুইও বুঝিস ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেটা কেমন লাগে। তাই বলে এত কিছু করবে? বিয়ের আসর থেকে উঠে তোকে খুঁজতে লাগলাম। পারবো না আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এই কথা বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমিও জড়িয়ে ধরলাম। এমন সময় আইমান এসে বলল, বাহ, দুজনে এখানে রোম্যান্স করছিস, আর আমি তোদের দুজনকে খুঁজে হায়রান হয়ে গেছি। এই শালা তোর মোবাইল অফ কেন? আইমানকে দেখে ফাড়ি আমাকে ছেড়ে দেয়, লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। এরপর আমি বললাম, আরে মোবাইলে চার্জ ছিল না তাই। হয়েছে, দাঁড়িয়ে না থেকে কাবুলটা বলে আয়, কাজী সাহেব বসে আছে। কিন্তু বাবা মাকে না জানিয়ে বিয়ে করবো। কে বলেছে না জানিয়ে? ম্যাম আমাকে সকালে তোদের বাড়ি পাঠিয়েছিল ওনাদের নিয়ে আসতে। আমি গিয়ে ওনাদের নিয়ে আসলাম। এসে দেখি তুই নেই। খুঁজতে খুঁজতে এখানে এলাম। ফারিয়ার দিক তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। মেয়েটা এত বড় সারপ্রাইজ দেবে কখনো কল্পনা করিনি। তারপর বাসায় গিয়ে বিয়ে করে ফেললাম। কবুল বলা শেষ। আমি আর ফারিয়া পাশাপাশি বসে আছি। সবাই এসে একের পর এক কংগ্রাচুলেশন জানাচ্ছে। আমরা হাসি মুখে সবার সাথে কথা বলছি। আমি আস্তে করে মুখটা ফারিয়ার কানের কাছে নিয়ে বললাম, বালিকা, শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল। আমাকে এত কষ্ট দেওয়ার ফল শুধু আসলে নেব। দেখা যাবে। দেখবে তোমার কি হাল করি। দেখবো গায়ে কত জোর আছে।
বিয়েটা হয়ে গেল। পারিয়া বাসর করে বসে আছে, আমি আর ইমান ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। স্যার, ম্যাম তো ওয়েট করতেছে, আপনি কখন যাবেন? এই শালা, স্যার ডাকিস কেন? ম্যামের জামাই স্যারই তো হবে। দূর শালা, আমরা বন্ধু বন্ধুই থাকবো। থ্যাঙ্কস রে দোস্ত, তুই অনেক উপকার করেছিস। তুই না থাকলে কিছুই হতো না। আরে আমি কিছু করিনি, সব ম্যাম করেছে। মেয়েটা তোকে অনেক ভালোবাসে। হুম। আচ্ছা রুমে যা, এখন অনেক রাত হয়েছে, ম্যাম একা একা বসে আছে। ওকে, যাচ্ছি। আর শোন, বিড়ালটা ভালোভাবেই মারিস। চুপ কর হারামি। এরপর রুমে গেলাম। ফারিয়া অনেক বড় লম্বা ঘুমটাতে বসে আছে। আমি যাওয়ার পর উঠে এসে সালাম করলো। আমি মাথায় হাত দিয়ে বললাম, বেঁচে থাকো মা, স্বামীর সংসার নিয়ে অনেক সুখী হও, আল্লাহ যেন তোমাকে অনেক ভালো সন্তান দেয়। ফারিয়া এক ঝটকায় ঘুমটা খুলে কাপড়টা কোমরে পেঁচিয়ে রাগী লুক নিয়ে আমাকে বলে, কি আমি তোর মা হই? হুম, এই না না, ভুল হয়ে গেছে, আর হবে না। ওই সময় কি যেন বলেছিলে? আমাকে কি যেন করবে? এই না, কিছু বলিনি, কিছু করব না। কিছু বলনি তাই না? আস্তে আস্তে আমার দিকে আসছে, আর আমি পিছনের দিকে যাচ্ছি। যেতে যেতে বিছানায় পড়ে যায়। সে এসে আমার কলারটা ধরে তার কাছে নিয়ে যায়। তারপর যা করে তা দেখে আমি অবাক হয়ে যাই। আমাদের চার ঠোঁট এক হয়ে দুজনে হারিয়ে গেলাম এক অজানা সুখের সাগরে।